হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লক্ষ্য। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এই চ্যানেলে আমরা এই সমস্ত ক্লাসগুলো নেওয়া হয় এবং আমরা ইউজিসি নেটে বাংলা ক্লাস এবং হিস্ট্রি ক্লাস এর পাশাপাশি তোমাদের যে পেপার ওয়ানটার ক্লাস জেনারেল পেপারে সেটাও আমাদের এই ক্লাসে আমাদের এই চ্যানেলে চলছে। তো আপনারা যদি এই বিষয়টা খেয়াল করে থাকেন তাহলে দেখতে পাবেন যে টিচিং অ্যাপটিটিউডের ক্লাস আমাদের কিছুটা এগিয়েছে। আমরা দুটো পার্টের টিচিং অ্যাপটিটিউডের ক্লাস অলরেডি নিয়ে চলে এসেছি। এটা আমাদের তৃতীয় ক্লাস টিচিং অ্যাপটিটিউডের। ওকে, এবং আজকে যে বিষয়টা নিয়ে ওভারঅল আলোচনা করব সেটা হচ্ছে যে জেনারেল অবজেক্ট অফ টিচিং, সেটা আমরা কম বেশি সবাই জানি এবং আগের ক্লাসে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বিষয়টা সম্পূর্ণ দেখতে পাবেন। তো অলরাউন্ড অলরাউন্ড ডেভেলপমেন্ট যেটা আছে সেখানে টিচিং এর যে মূল লক্ষ্য অবশ্যই নলেজ গেইন করতে হবে, অ্যাটিটিউড গেইন করতে হবে এবং স্কিল এবং বিহেভিয়ার। বিষয়টা কি হয় বলুন তো? বিষয়টা হচ্ছে যে আমাদের যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো খুব ভালো করে পড়তে হয়। এই পয়েন্টগুলো আমি বিগত ক্লাসগুলোতে ভালোভাবে ডিটেইলসে আলোচনা করেছি। সেখানে আবার নতুন করে বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। আমি পরবর্তী টপিকে যেতে চাইছি যেটা খুব ইম্পোর্টেন্ট, ব্লুম ট্যাক্সোনমি, যেটা থেকে প্রতি বছর প্রশ্ন আসবেই। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এই ব্লুম ট্যাক্সোনমির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ৩ টে এইচ এর উপর ডিপেন্ড করে এই ব্লুম ট্যাক্সোনমি গড়ে উঠেছে। একটা হচ্ছে হেড অর্থাৎ মাথা, একটা হচ্ছে হার্ট অর্থাৎ হৃদয়, আর একটা হচ্ছে হ্যান্ড মানে হাত। ঠিক আছে? এবার বিষয়টা আপনাদের কাছে হয়তো একটু নতুন হতে পারে কারো কাছে। তো সেই বিষয়টা সম্পর্কে বিশদে আলোচনা করলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কগনিটিভ ডোমেন ব্লুম করেছে, হার্ট মানে অ্যাফেক্টিভ ডোমেন কার্তুন করেছে, এছাড়া ডেভিড কার্তুইল তো হ্যান্ড করেছে সাইকোমোটর ডোমেন, যেটা মানে যে হরর করেছে। এই নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হয়, এই থেকে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন আসে। এবার প্রথমেই আমি যেটা চলে যাব সেটা হচ্ছে বেঞ্জামিন ব্লুম যেটা যে কগনিটিভ ডোমেনে কথা বলেছে। ঠিক আছে? এইখানে আমাদেরকে ক্রোনোলজিক্যালি মনে রাখতে হয়, যেটা ক্রোনোলজি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সেটা নিচ থেকে দেখতে হবে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এখানে কগনিটিভ ডোমেনে ৬টা লেভেল আছে। এই ৬টা লেভেলের মধ্যে ব্যাপারটা কি সেটা বুঝে নিতে হয়। কারণ এগুলো শুধুমাত্র নলেজ কম্প্রিহেনশন মনে রাখলে হয় না। প্রত্যেকটা স্টেপের কাজটা মনে রাখতে হয়, তার ব্যাখ্যাটা মনে রাখতে হয়। তাহলে কারণ অনেক সময় সেখান থেকে প্রশ্ন এসেছে বিগত বছর। কেমন ধরনের প্রশ্ন এসেছে আমি ক্লাস আরো এগোলে আমি বলছি বিষয়টা। বিষয়টা হচ্ছে নলেজ। ১ম এ আমরা যেটা দেখতে পাবো কগনিটিভ ডোমেনে, ব্লুমের কগনিটিভ ডোমেন যেটা আছে সেটা হচ্ছে নলেজ। নলেজ বলতে কি? ধরো যেটাকে রোট লার্নিং বলে। মানে আমাদেরকে পড়ে যেটা মনে রাখতে হয়। ওকে? এবার বিষয়টা কোন বাচ্চা যেটা সে পড়ে মনে রাখছে না বুঝে, আমরা ছোটবেলায় যখন পড়ে বাচ্চারা দেখি না বুঝে পড়ে মনে রাখতে হয়। ২ দুগুণে ৪, ২ ৩ এ ৬। কেন ২ দুগুণে ৪ হচ্ছে, কেন ২ ৩ এ ৬ হচ্ছে সেটা বড় কথা না। কিন্তু সেটা বাচ্চা বয়সে পড়ে মনে রাখতে হচ্ছে বাচ্চাদের। সেটা রোড লার্নিং। এই নলেজ এর ক্ষেত্রে রোড লার্নিং আসবে। প্রিভিয়াস ইয়ার এরকম অনেক প্রশ্ন এসেছে অনেকবার যে কগনিটিভ ডোমেইনের আন্ডারে আ রোড লার্নিং কার মধ্যে পড়ছে, কোন ডোমেইনটা আসছে, কোন লেভেলের মধ্যে আসছে। সেটা নলেজ লেভেলের মধ্যে আসবে। আচ্ছা, দ্বিতীয় আসছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন বলতে কি বোঝায়? কম্প্রিহেনশন বলতে বোঝায় যে বাচ্চারা আ যেটা ২ দুগুণে ৪ বলছে বা ২ ৩ এ ৬ বলছে ঠিক আছে। কিন্তু বাচ্চারা সেটা ধীরে বুঝছে। কেন ২ ইনটু 2 ইনটু 2 ইজ ইকুয়াল টু 4 হচ্ছে। সেই জিনিসটা ধীরে বুঝছে। তা বলে সে হচ্ছে যে খুব ভালোভাবে বুঝে গেছে, সেই ব্যাপারটা না কিন্তু। এর পরের যে আ যে কম্প্রিহেনশন বা কিছুটা বুঝেছে সেটা কি হচ্ছে পরে 3rd লেভেলটা যদি আমরা দেখি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বলতে কি বলুন তো? অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যাপারটা যে সেই ২ দুগুণে ৪ সেটা কোথাও না কোথাও সে এপ্লাই করছে। বাচ্চাদের যখন ১ম এ নামতা শেখানো হয় তারপর ছোট যোগ ভাগ গুণ দেয়া হয়। যে ২ ইনটু ২ কত? সেইখানে সেটা সেই অঙ্কেতে তারা সেটা এপ্লাই করছে। যখন আমরা বড়দের ক্ষেত্রে দেখি যে ম্যাথের আমরা সূত্রগুলো শিখতাম। সেই সূত্রগুলো শিখে আমরা যখন আ সেই সূত্রগুলো এপ্লাই করি, আ সেই বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করার অর্থ হচ্ছে যেটা আমরা শিখেছি সেটা কিভাবে এপ্লাই করছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এর মধ্যে আসবে। তারপর এনালাইসিস এর মধ্যে আসবে কি? এনালাইসিস এর মধ্যে আসবে বিষয়টা হচ্ছে যে অর্থাৎ কোন কিছু আমরা যখন ভেঙে মানে করব। মানে কোন জিনিসটা যেটা আমরা শিখেছি ২ দুগুণে ৪ বা ২ ৩ এ ৬ সেটা আমরা যখন ভেঙে শিখব এবং সেটাকে আরো ভালো করে বুঝবো এই স্তরে এসে। যেমন ধরুন 5 into 5 is equal to 25, তাহলে ৫ টা ৫ হচ্ছে এখানে বা ৫ ৮ এ ৪০, এখানে ৮ বার ৫ হচ্ছে। এই যে কনসেপ্ট অর্থাৎ যখন আমরা কোন বিষয়কে ভেঙে আরো ডিটেইলস এ গিয়ে শেখার চেষ্টা করছি, বুঝছি, সেটা আসবে এনালাইসিস এর মধ্যে। ওকে? এরপরে সিনথেসিস। এই সিনথেসিস কথার অর্থই হচ্ছে অ্যাকচুয়ালি কিছু ক্রিয়েট করা। মানে যখন কোন কনসেপ্ট কে খুব ভালোভাবে বুঝবে যখন সে বাচ্চাটা, তখন সেই বাচ্চাটা কিন্তু নিজেই নতুন কিছু ক্রিয়েট করতে পারবে। নতুন কিছু আলাদা কিছু করে দেখাতে পারবে। সেইটা কিন্তু তখন হয়ে যাবে সিনথেসিস এর আন্ডারে। ওকে? এবং তারপরে লাস্ট লেভেল যেটা ব্লুম দিয়েছিল সেটা হচ্ছে এভোলিউশন। এভোলিউশন কথার অর্থ কি? যখন তোমার সামনে কোনো নলেজ আছে,
সেটা তুমি জাজ করতে পারবে সেটা সঠিক না ভুল। যে 2 দুগুণে 4 বলছে বা 2 দুগুণে 4 সেটা সঠিক না ভুল। সেইটা যখন সেই বাচ্চাটা জাজ করতে শিখে যাবে, evaluate করতে শিখে যাবে যে সেটা যেটা বলছে সেটা সঠিক কি ভুল, সেই বিষয়টাতে কিন্তু তখন আমরা বাচ্চাটা অটোমেটিক ব্যাপারটা বুঝে যাবে। তো এই স্তরে ইভ্যালুয়েশনের স্তরটা আসবে। এইবার বিষয়টা কি হচ্ছে, যেটা আমাদের খুব ইম্পোর্টেন্ট, যেটা আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে ব্লুম যেটা দিয়েছিল 1996 সালে। কিন্তু 2001 সালে ব্লুমের এই ট্যাক্সোনমিটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই কগনিটিভ ডোমেনের মানে পিরামিডটা একটু চেঞ্জ হয়েছে। ব্যাপারটা হচ্ছে মানে কি বলুন তো, এখানে ভার্ব মানে ভার্ব ফর্ম অর্থাৎ ডুইং মানে আমরা কি করছি সেই বিষয়টা। দেখুন নলেজে আমরা কি করি? নলেজ আমরা রোড লার্নিং করি, মানে আমরা কিছু মনে রাখছি। তাহলে সেটা ট্রান্সফার হয়ে 2001 এ হয়ে গেছে রিমেম্বার। কম্প্রিহেনশন আমরা কি করি? আমি একটু বললে আগে বুঝি কিছু। সেখানে আন্ডারস্ট্যান্ড এসে গেছে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করি? আমরা এপ্লাই করি। তাহলে সেটা এপ্লাই আসছে ৩য় লেভেলে, এবং এনালাইসিসই থাকছে, কোনো অসুবিধা নেই। এবং এখানে একটা ছোট্ট চেঞ্জ হচ্ছে। ছোট্ট চেঞ্জ বলতে আমরা 1956 সালে পিরামিডে দেখতে পাচ্ছি সিনথেসিসটা ৫ নম্বরে ছিল। কিন্তু এটা একটা চেঞ্জ হয়ে গেছে। এটা ইভালুয়েটটা ৫ নম্বরে এসে গেছে। কারণ পরবর্তীকালে একটা জিনিস দেখা গেছে যে ইভালুয়েট আমরা এনালাইজ করছি যখন, যে আ ছোট, ছোট ভেঙে ভেঙে জিনিসটাকে শিখছি যখন, সেইটা শেখার পর আমরা ইভালুয়েট করতে পারি যে সেই জিনিসটা আমরা ঠিক শিখছি কি ভুল শিখছি। এবং এত কিছু শেখার পর যখন নিজেদের শেখার জায়গাটায় বাচ্চাটা পুরো একদম পারফেক্ট জায়গায় চলে যায়, তখন বাচ্চাটা কিছু নতুন কিছু ক্রিয়েট করতে পারে। সেই জায়গায় ৬ নম্বরে গিয়ে এই ক্রিয়েটটা চেঞ্জ হয়ে ৬ তে চলে গেছিল। এই যে সামান্য চেঞ্জটা হয়েছে, এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে? আচ্ছা। এরপর যদি আপনার একটা PYQ যদি একটা আলোচনা করে নেই। দেখুন বলছে which of the following levels of Bloom's taxonomy is achieved by rote learning। একটু আগে আমি বললাম। তাহলে অবশ্যই এখানে অ্যানসারটা কি হবে? আপনারা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। এরপরে যদি আমরা অ্যাফেক্টিভ ডোমেইনে চলে যাই, অ্যাফেক্টিভ ডোমেইনে শর্ট ফর্মটা দেখুন RTVOC। এই শর্ট ফর্ম দিয়ে কিন্তু আপনারা মনে রাখতে পারেন খুব ইজিলি। এর পাশাপাশি যেটা আমি ব্যাখ্যা করছি এগুলো মাথায় রাখবেন, কারণ এই ব্যাখ্যার মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, অ্যাফেক্টিভ ডোমেইনে কিন্তু ৫ টা লেভেল আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা কটা লেভেল এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাফেক্টিভ ডোমেইনের ফার্স্ট যেটা হচ্ছে রিসিভিং। রিসিভিং মানে যখন কোনো বাচ্চা কোনো কিছু দেখছে ব্যাপারটা। দেখে ব্যাপারটা শেখার চেষ্টা করছে। এক্সাম্পল হিসাবে যদি আমি দিই, ধরুন ছোট বাচ্চা একটা ঘরে আছে। সেই ঘরে তার বাবা-মা দেখছে বই পড়ছে, এবং সেই বাচ্চাটা ছোট থেকে যখন দেখছে সেই বই পড়ছে সবাই, সেই জিনিসটা কিন্তু সে অবজার্ভ করছে। সেটা কিন্তু একটা দেখার চেষ্টা করছে এবং সেটা বাচ্চাটা দেখছে। মানে বিষয়টা এই স্তরে বাচ্চাটা কোনো কিছু তার আত্মীয়দের থেকে বা কোনো কাছের লোকদের থেকে সে দেখছে, যেটা সেটা একটা মানে শেখার চেষ্টা করছে। এবং সেকেন্ড স্টেজে কি হবে? রেসপন্ডিং। রেসপন্ডিং কথার অর্থ সেই যখন বাচ্চাটা অন্যদের দেখছে বই পড়ছে, সে কিন্তু সেটা দেখে শিখছে এবং সেই রকমই কিন্তু সে কাজ করছে। এবং সেও কিন্তু যখনই দেখছে অন্যরা বই পড়ছে, সেও একটা বই নিয়ে পড়তে পারুক আর না পারুক পড়ার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। সেই জিনিসটা কিন্তু বাচ্চা ফ্যামিলি থেকে শিখছে। এবং তারপর কি আসবে? ভ্যালুইং মানে ভ্যালু। ভ্যালু কথার অর্থ হচ্ছে সেই বাচ্চাটা যখন সে কাজটা করবে, সে কিন্তু সেই কাজটার একটা ভ্যালু বুঝবে একটা বয়সের পর। যে তুমি যে কাজটা করছো সেই কাজটা তোমার ভালো লাগছে না খারাপ লাগছে। সেই জিনিসটা সেই ভ্যালুটা কিন্তু সে ধীরে, ধীরে বুঝতে শুরু করবে। এবং সেই ব্যাপারটা বুঝবে মানে ভ্যালুর আন্ডারে যে একটা লাইন দিয়ে প্রশ্ন আছে, whether you like it or you don't like it, এইটা অ্যাফেক্টিভ ডোমেইনের কোন স্তরে লেভেলে আসে সেটা কিন্তু ভ্যালুর আন্ডারে চলে আসবে। যে সেটা পছন্দ করছে, ভালো লাগছে না ভালো লাগছে না। এই বিষয়টা কিন্তু বাচ্চাটা বুঝতে পারবে। এবং তারপরে 4th স্টেজে আসবে অর্গানাইজিং। অর্গানাইজিং ব্যাপারটা হলো যে কাজটা তোমার করতে ভালো লাগছে, সেই বাচ্চাটার করতে ভালো লাগছে, কাজটা কিন্তু সে বারবার করবে। নিশ্চয়ই আমাদের যে কাজটা করতে ভালো লাগে, সেই কাজটা আমরা বারবার করি। বাচ্চাটার বই পড়তে ধীরে, ধীরে ভালো লাগছে। সেই জন্য সে কাজটা বারবার করবে। এবং যে কাজটা তার ভালো লাগছে না সে কাজটা সে অবশ্যই করবে না। সুতরাং অর্গানাইজিং ব্যাপারটা কি হবে? ব্যাপারটা সে অর্গানাইজ করছে সুন্দরভাবে, যে কাজটা তার ভালো লেগেছে সে বারবার করবে। এইটা স্তরে আসবে অর্গানাইজিং। এবং অবশ্যই 5th স্তরে ক্যারেক্টারাইজেশন আসবে। ক্যারেক্টারাইজেশন কথা মানে ভালো করে বুঝে নিন, যেটা আমাদের ক্যারেক্টারে চলে আসবে। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা যে কাজটা তার ভালো লেগেছে সে বারবার করছে, ফলে তার ক্যারেক্টারে ওই কাজটা চলে এসেছে। তার এটা একটা ইন্টারনাল ব্যাপার হয়ে গেছে। এখন তার বই পড়তে খুব ভালো লাগে, এটা তার অটোমেটিক চলে। সে ট্রেনে থাকুক, বাসে থাকুক, মানে যেখানেই থাকুক, দেখবেন আমরা এমন লোককে অনেক জায়গায় পাই ট্রেনে, বাসে, ভিড়ের মধ্যে হোক, যার মধ্যে হোক, তারা কিন্তু যাদের বই পড়তে একটা নেশা আছে, বই পড়ার, তারা কিন্তু ট্রেনে ভিড়ের মধ্যেও সে চুপচাপ বইটা পড়তে থাকে। অর্থাৎ তার লাইফস্টাইল বলুন, তার ওয়ে অফ লাইফ বলুন, তার ব্যবহারে বলুন, সমস্ত কিছু ব্যাপারে সেই গুণটা, সেই জিনিসটা সে কিন্তু শিখে গেছে। তার ওতপ্রোতভাবে তার জীবনে জড়িয়ে গেছে। এই বিষয়টা হলো এই স্তরটা ক্যারেক্টারাইজেশন এর স্তরে আসবে। ওকে? আচ্ছা। এরপরে যেটা সাইকোমোটর ডোমেন, এটারও ৫ টা লেভেল আছে। একমাত্র মাথায় রাখবেন কগনিটিভ ডোমেনে ৬ টা লেভেল আছে। বাদবাকি দুটো লেভেলে কিন্তু বাদবাকি দুটো ডোমেনে কিন্তু ৫ টা করে লেভেল আছে। আচ্ছা, এই সাইকোমোটর ডোমেন ব্যাপারটা হচ্ছে অ্যাকশন বেসড। এটা হচ্ছে স্কিল ডেভেলপ করে যেটাকে বলা হয়। আর এটা হচ্ছে হ্যান্ড এর উপর ডিপেন্ড করছে। আর অবশ্যই যেটা বললাম অ্যাফেক্টিভ ডোমেন ওটা কিন্তু হার্ড, ঠিক আছে? আর যেটা
যেটা কগনিটিভ ডোমেন ওটা হচ্ছে হেড। ওকে, এটার সাথে এই তিনটের সাথে এরকম ভাবে যুক্ত, একটু মাথায় রাখতে হবে। আর সাইকোমোটর ডোমেন যেটা হচ্ছে অবশ্যই অ্যাকশন বেসড, যেটা স্কিল ডেভেলপ করে। তার শর্ট ফর্মটা দেখুন, আই অবলিক দিয়ে আমি ও দিয়েছি, মানে কি বলুন তো, ইমিটেশন বা অবজার্ভ যেটাকে বলা হয়। আর বাকি এমপ্যান, ঠিক আছে। সুতরাং শর্ট ফর্মটা এরকম ভাবে মনে রাখতে পারেন এবং তার ব্যাখ্যাটা একটু করে দিই। বিষয়টা হচ্ছে, দেখুন, ইমিটেশন বা অবজার্ভ ব্যাপারটা আমরা ওয়ার্ড শুনেই বুঝতে পারছি। এখানে যদি আমি এক্সাম্পল হিসেবে বুঝি, ধরুন এখানে একটা সাইকেল চালানোর এক্সাম্পল দেওয়া যেতে পারে। যে বিষয়টা হচ্ছে যে, তো সাইকেল যদি চালানো হয়, তো কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা কোনো একটা ব্যক্তিকে দেখাচ্ছে যে সে সাইকেল চালাতে পারছে। ওকে? এবার বিষয়টা হচ্ছে যে সাইকেল চালাতে সে দেখছে এবং সে এটা দেখছে, সাইকেল চালাতে শুধু অবজার্ভ করছে। সে দেখছে সাইকেল চালাচ্ছে একটা লোক। ঠিক আছে? সেই স্কিল পারসনটাকে সে কিন্তু, যে একটা স্কিল, যে সাইকেল চালাতে জানে, সেই স্কিল পারসনটাকে সে কিন্তু কাজ করতে দেখছে। অর্থাৎ সে কাজ করছে। এই বিষয়টা সে দেখছে। ২০২২ সালে পিওয়াইকিউ তে একটা কোয়েশ্চেন এসেছিল যে কোন স্কিল পারসনকে কেউ যদি কাজ করতে দেখছে, এটা ব্লুম ট্যাক্সোনমি মানে সাইকোমোটর ডোমেইনের আন্ডারে এটা কোন লেভেলে আসবে? সেটা কিন্তু ইমিটেশন বা অবজার্ভের লেভেলে চলে আসবে। ওকে? আচ্ছা, এরপরে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনের মধ্যে বাচ্চা কি করবে? এবার এই যে বাচ্চাটা সাইকেল চালানো দেখলো, সেই বাচ্চাটা এবার নিজে চেষ্টা করবে সাইকেল চালানো। এবার বিষয়টা হচ্ছে, এটা ২ রকম ভাবে হতে পারে এই ম্যানিপুলেশন। ব্যাপারটা কিভাবে হতে পারে? একটা মেমোরি স্তরে হতে পারে, একটা কিন্তু ইনস্ট্রাকশন এর স্তরে হতে পারে। মেমোরি স্তরে যখন সেই বাচ্চাটা দেখেছে যে বড়রা ওরকম ভাবে সাইকেল চালাচ্ছে। সে কি করলো? সে এক দুপুরে চুপি, চুপি যখন সবাই ঘুমাচ্ছে, সে সাইকেলটা নিয়ে চুপি, চুপি বেরিয়ে গেল, যে ঐরকম ভাবে সাইকেল চালাচ্ছিল। সে মেমোরি দিয়ে যেরকম ভাবে দেখেছিল, সে সেরকম ভাবে সাইকেল চালাতে চেষ্টা করছে। সে পড়ুক, উঠুক, যাই ঘটুক, কিন্তু চেষ্টা করছে। আরেকটা স্তরে হতে পারে ইনস্ট্রাকশন, যে ধরো তার বাবা বা মা তাকে, বাচ্চাটাকে পার্কে নিয়ে গেছে বা মাঠে নিয়ে গেছে, চল সাইকেল চালানো শেখাবো, এরকম ভাবে কর, ওরকম ভাবে কর, একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। অর্থাৎ যেটা সে ফার্স্ট স্টেপে দেখেছে, ইমিটেশন বা অবজার্ভ করেছে, সেইটা সেকেন্ড স্টেপে এসে সেই কাজটা কিন্তু নিজে থেকে করার চেষ্টা করছে। সেটা মেমোরির দ্বারা হতে পারে, নিজে থেকে করার চেষ্টা করতে পারে, বা ইনস্ট্রাকশনের মাধ্যমে হতে পারে। এবার তৃতীয় স্তরে এসে আমরা যেটি দেখতে পাই, সেটা হচ্ছে প্রিসাইজ। এবার প্রিসাইজেশন বলতে যেটাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি, কোনো বাচ্চা একবারে তো পারফেক্ট সে সাইকেল চালাতে পারে না। সে ধীরে, ধীরে সেইটাই পারফেক্ট হবে। আমরা কোনো কিছু একবারে তো পারফেক্ট পারি না। আমাদের ভুলগুলো ধীরে, 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 ধীরে শুধরাতে, শুধরাতে আমরা সেই পারফেকশন এর জায়গায় পৌঁছাতে পারি। এইটাই সেই স্তরে বোঝায় এই প্রিসাইজ, বা আমরা কোন পারফেক্ট এর জায়গা ধীরে, ধীরে যাচ্ছি। এই স্তরে সেটাই হয়। আমরা চেষ্টা করছি, ভুল করছি, আবার ধীরে, ধীরে আমাদের ভুলগুলো শুধরে পারফেক্ট এর দিকে এগোচ্ছি। এটাই হচ্ছে প্রিসাইজ। এরপরে চতুর্থ স্তরে যদি আমরা যাই, সেটা হচ্ছে আর্টিকুলেশন। আর্টিকুলেশন কথা কি হচ্ছে? এই যে স্টেপে আমরা একদম পারফেক্ট হয়ে যাচ্ছি। আর্টিকুলেশন স্তরে কিন্তু এসে আমরা একদম পারফেক্ট হয়ে যাচ্ছি। আমাদের আর কোনো ভুলের জায়গা থাকছে না। ওকে? আমরা পুরো পারফেক্ট, সেই বাচ্চাটা কিন্তু সাইকেল চালানো শিখে গেছে এবং সে পারফেক্টলি সাইকেল চালাচ্ছে। এরপরে যদি ফিফথ স্টেজটা দেখি, সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন। অর্থাৎ আমরা কোন একটা স্কিল কিন্তু ধীরে, ধীরে আমরা ডেভেলপ করলাম। সেই সাইকেল চালানোর যে স্কিল, সেটা আমরা ডেভেলপ করলাম এবং সেটাতে আমরা ধীরে, ধীরে পারফেক্ট হয়ে উঠলাম আর্টিকুলেশন লেভেল। এবার ন্যাচারালাইজেশন এসে কি হচ্ছে জানেন তো? এই স্টেপে সাইকেল চালানোর স্কিলটা পুরো তো আমাদের মধ্যে ধাতস্থ হয়ে গেছে। আমাদের খুব ন্যাচারাল হয়ে গেছে। আগে যেমন সাইকেলের উপরে উঠলে হাত কাঁপতো, পা কাঁপতো, সেই বাচ্চাটা আর কাঁপছে না। সে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এবং খুব ন্যাচারাল হয়ে গেছে, এবং তার কাছে সাইকেল চালানোটা একদম ন্যাচারাল হয়ে গেছে, একটা ধাতস্থ হয়েছে। এর পাশাপাশিও সে নতুন কিছু করতেও শিখে গেছে। দেখা যাচ্ছে সেই বাচ্চাটা কখনো, কখনো দুহাত ছেড়ে দেখি সাইকেল চালাচ্ছে। মানে সেই বিষয়টা, সেই ক্রিয়েটিভিটি তার মধ্যে চলে আসছে। সেই নতুন কিছু করতে পারছে, সেই যেহেতু সাইকেল চালানো একদম পারফেক্ট ভাবে শিখে গেছে। এর পাশাপাশি দেখবেন কোনো, কোনো বাচ্চা পেছনের সিটে বসে চালাচ্ছে। কোনো বাচ্চা দেখবেন সাইকেল দাঁড়িয়ে চালাচ্ছে। ঠিক আছে? কেউ, কেউ মানে দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছে। কেউ পেছনের সিটে বসে সাইকেল চালাচ্ছে। এই যে বিষয়গুলো, মানে ন্যাচারালাইজেশন হওয়ার পর, সে কোনো কিছু স্কিল ডেভেলপ করার পর, সে আবার সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আবার নতুন কিছু করতে শিখে যায়। ঠিক আছে? বেসিকটাকে শিখে গিয়ে আবার পাশাপাশি নতুন কিছু করতে শিখে যায়। এইটাই হয়ে যায় কিন্তু এই ন্যাচারালাইজেশন এর স্টেপে এসে। ওকে? তো সেই বাচ্চাটা সেই স্তরে পৌঁছে যায়। সুতরাং আশা করি এই ৩ টে ডোমেইন, কগনিটিভ ডোমেইন, অ্যাফেক্টিভ ডোমেইন এবং সাইকোমোটর ডোমেইন আপনাদের কাছে ক্লিয়ার। ওকে? এরপর যদি আমরা PYQ দেখি, আলোচনা করি, সেটা হচ্ছে যে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 টা ভালো করে আপনারা পড়ুন। বিষয়টা কি বলছে? যে নলেজ, কম্প্রিহেনশন অ্যান্ড অ্যাপ্লিকেশন লেভেলস ইন ব্লুমস ট্যাক্সোনমি বিলংস টু দ্য হায়ার লেভেল অফ কগনিটিভ লার্নিং। ওকে? এবার কি বলছে? অর্গানাইজেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন বিলং টু এ হায়ার লেভেল অফ অ্যাফেক্টিভ আউটকাম। ওকে? এইবার যদি আপনারা ব্লুম ট্যাক্সোনমির যে পিরামিডটার কথা একবার চিন্তা করেন, সেখানে কি হচ্ছে? বলছে যে নলেজ, কম্প্রিহেনশন এবং অ্যাপ্লিকেশন লেভেলস ব্লুম ট্যাক্সোনমি বিলংস টু হায়ার লেভেল। কিন্তু আমরা জানি হায়ার লেভেল এটা না। হায়ার লেভেল হচ্ছে, যদি আপনারা যদি মানে এটাকে আপনাদের খুলে দেখাই, তাহলে যখনই হায়ার লেভেল বলবে তখন কিন্তু আমাদেরকে উপর থেকে আসতে হবে। সেটাই হায়ার লেভেল বলতে ইভ্যালুয়েশন, সিনথেসিস, অ্যানালাইসিস এইগুলো হায়ার লেভেল হবে। নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন এগুলো লোয়ার লেভেল। ওকে? সেই ক্ষেত্রে অবশ্যই, অবশ্যই স্টেটমেন্ট 1 ইনকারেক্ট হয়ে যাবে এবং অর্গানাইজেশন, ক্যারেক্টারাইজেশন বিলংস টু দ্য হায়ার লেভেল, এই বিষয়টা কিন্তু মানে অ্যাফেক্টিভ ডোমেইনের অবশ্যই অর্গানাইজেশন, ক্যারেক্টারাইজেশন হায়ার লেভেল হবে। সেইজন্য ওটা কারেক্ট হয়ে যাবে। কেন হায়ার লেভেল, কেন ওটা হবে আমি আরেকবার দেখিয়ে দিই।
দেখুন পিরামিডের একদম উপরে আছে দেখুন ক্যারেক্টারাইজেশন, অর্গানাইজেশন, এগুলো হায়ার লেভেল। ওকে, একদম যদি হায়ার লেভেল বলে অবশ্যই ক্যারেক্টারাইজেশন, তার সাথে যেহেতু জুড়ে দিয়েছে অর্গানাইজিং, তাহলে সেটা হবে। সুতরাং স্টেটমেন্ট 2 অবশ্যই ঠিক হয়ে যাবে। সুতরাং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, আশা করি বোঝা গেল। এর পাশাপাশি আহ, যদি আমরা দেখি যে লিস্ট অফ লার্নিং আউটকামস ইন্ডিকেট বিলো, আইডেন্টিফাই দোজ হুইচ আর সেট টু বি হাই লেভেল আউটকাম। ওকে, এবার হাই লেভেল আউটকাম কি কি আছে? লার্নিং ফ্যাক্ট অ্যান্ড রুলস এটা বলছে। এর পাশাপাশি শোয়িং দ্য এবিলিটি টু অ্যানালাইজ অ্যান্ড সিনথেসিস এর কথা বলছে। আর অ্যাওয়ারনেস, রেসপন্ডিং অ্যান্ড ভ্যালুইং বলছে। আর ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসিশন। দেখুন এখানে না এই সমস্ত যখন বড় বড় ছটা দেবে, আমাদেরকে এলিমিনেট সিস্টেমে আমাদেরকে অ্যান্সার করতে হয়। দেখুন হাই লেভেল আউটকাম যদি আমরা বলি কোনো কিছু শেখার, শুধুমাত্র কি লার্নিং ফ্যাক্ট এবং রুলস শিখলে আমাদের সেটা হাই লেভেল হতে পারে? হাই লেভেল কখনো ফ্যাক্ট শিখে আমরা কোনো কোনো জিনিস মুখস্থ করে ফ্যাক্ট শিখলেই সেটা হাই লেভেল আউটকাম হয় না। ঠিক আছে, প্রথমে একটা বাদ দিয়ে দিতে হয়। যদি একই আমরা বাদ দিয়ে দিই তাহলে অপশন 2, অপশন 4 বাদ চলে যায়, পড়ে থাকে অপশন 1 এবং অপশন 3। এবার অপশন মানে যেটা 2 তে দিয়েছে, অপশনে দিয়েছে যে শোয়িং দ্য অ্যাবিলিটি টু অ্যানালাইজ অ্যান্ড সিনথেসিস। এটা একটা হাই লেভেল আউটকাম, যে কোনো কিছু শিখে আমাদের কোনো জ্ঞানকে অ্যানালাইজ বা সিনথেসিস করার যে অ্যাবিলিটি, ক্ষমতা আমাদের, সেটা শো করতে হয়। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং অপশন 2 মানে মানে অপশন 2 যেটা আছে, একমাত্র দেখুন অপশন 2 তে, সরি অপশন 1 এ দিয়ে রেখেছে 2, 5 আর 6। সুতরাং আমাদের আর অন্যদিকে যেতেই হয় না, কারেক্ট অ্যান্সার হয়ে যায় অপশন 1। ওকে, সুতরাং এরকম ভাবে যদি এলিমেন্ট প্রসেসে আপনারা কোশ্চেনের অ্যান্সার করতে পারেন, আপনাদের কাছে অনেক ইজি হয়ে যায়। এর পাশাপাশি যদি দেখি দ্য ডোমেন অফ লার্নিং দ্যাট ডিলস উইথ দ্য অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুস ইজ নোন অ্যাজ। দেখুন আমাদের অ্যাটিটিউড, ভ্যালু, এগুলো সমস্ত কিছু হার্টের সাথে যুক্ত। অর্থাৎ হার্ট যখন হবে তখন অবশ্যই সেটা হয়ে যাবে অ্যাফেক্টিভ ডোমেন। ঠিক আছে, অ্যাটিটিউড, ভ্যালু যখন স্কিলফুল কিছু কাজ হবে সেগুলো হয়ে যাবে কিন্তু আপনার সাইকোমোটর ডোমেন। আর যখন কোনো রকম কগনিটিভ কাজ হবে, নলেজ বেসড এই ধরনের কাজগুলো হবে, তখন কিন্তু হবে আহ, সেটা হয়ে যাবে কগনিটিভ ডোমেনে। আর যখন অ্যাটিটিউড, ভ্যালু এই টার্মগুলো কিন্তু অবশ্যই যুক্ত থাকে অ্যাফেক্টিভ ডোমেনে, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাফেক্টিভ ডোমেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ক্লাসটা সম্পূর্ণ শোনার জন্য। আশা করি এই ক্লাসটার মাধ্যমে আপনাদের উপকার হয়েছে। আর আমাদের প্রতিনিয়ত আমাদের যে ক্লাসগুলো চলে সেগুলো আপনারা যদি করেন, আশা করি আপনাদের উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অবশ্যই ক্লাসটা করে আশা করি সবার উপকার হয়েছে। আপনাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ আমাদের প্রতিনিয়ত আমরা এরকম জেনারেল ক্লাস, সাবজেক্টের ক্লাস দিতে থাকি, যাতে আপনাদের কাছে সহজেই সেটা নোটিফাই হয়, যেটা সবাই ইনফরমেশনটা পান সেটা পাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। আর যদি কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, বা কোনো রকম কোথাও ভুল বোঝাবুঝি হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি কোনো রকম সাহায্য চাইলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করে সেটা জানাতে পারেন। এর পাশাপাশি আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের এই চ্যানেলে। সেটা অবশ্যই একটা ভিডিও আছে সেখানে, সেখানে গিয়ে সমস্তটা আমাদের চ্যানেলে ঢুকে সমস্তটা ডিটেলসে দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন আমাদের ব্যাচ, নতুন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে, কোন কোন সাবজেক্টে শুরু হচ্ছে, এবং বিষয়টা সমস্ত যদি জানতে চান অবশ্যই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।